সোশ্যাল মিডিয়া মানুষের দৈনন্দিন জীবনে থাবা বসিয়েছে। ইন্টারনেটের ব্যাপক ব্যবহার শৈশব কৈশোর নষ্ট করছে। একাধিক তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক স্বাস্থ্য। অবসর কাটানো আর সময় কাটানোর ফরাক মুছে দিয়েছে সোশ্যাল মিডিয়া। বুড়ো আঙ্গুল দেখানোর সংজ্ঞা বদলে দেওয়া সমাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইক লাভ রেখটি যেন এখন সময় কাটানোর অন্যতম অবলম্বন। স্মার্টফোনের স্ক্রিনে উপচে পড়ে একের পর এক মেম, ভিডিও, পোস্ট। কিছু কিছু তথ্য হয়তো আপনার আগ্রহের বিষয়বস্তু, আবার কিছু জিনিস হয়তো কোনো কাজে আসবে না, অথচ ইনফাইনাইট স্ক্রোল এর সৌজন্যে ফুটে উঠেছে স্ক্রিনে যা আপনি দেখতে চেয়েছেন, দেখেই চলেছেন। এতে কি আপনার মস্তিষ্কে, বিশেষত কনগেটিভ স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়, যা মানুষের মস্তিষ্কে নতুন চিন্তা ভাবনা, নতুন বিষয় শিখতে এবং মনে রাখতে কাজ করে? প্রসঙ্গত, অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার 2024 হিসেবে বেছে নিয়েছে ব্রেন রুটকে। কিন্তু এই শব্দ নতুন নয়। 1854 সালে হেনরি ডেভিড থোরের লেখা বই ওয়ালডেন এ প্রথম ব্রেন রট শব্দের উল্লেখ পাওয়া যায়। ব্রেন রট বা মস্তিষ্কের পচনের মানেটা এরকম: কোনো তুচ্ছ উপাদান অতিরিক্ত ব্যবহারের ফলে কোনো ব্যক্তির মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি। সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের সৌজন্য তৈরি হওয়া টু মাচনেস এর পৃথিবীতে এখন প্রশ্ন, অত্যাধিক পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে কি সত্যিই মস্তিষ্কের পচন ধরতে পারে? স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিস দাস বলেন, যদি মনোসংযোগের সঙ্গে আগ্রহের বিষয়বস্তু দেখান তাহলে সেটি মস্তিষ্কে স্মৃতি হিসাবে স্থায়ী জায়গা পায়। পাশাপাশি যে সকল ভিডিও বা পোস্টের রঙের খেলা থাকে সেগুলো মস্তিষ্কের পেছনে গিয়ে স্টিমুলেট করে। এই ক্ষেত্রে আরো একটি বিষয় জানা দরকার, এক একজনের আগ্রহের বিষয়বস্তু আলাদা আলাদা, তাই মস্তিষ্কে এই আগ্রহের উপর নির্ভর করে কাজ করে। স্ক্রিনে আসা সব ভিডিও, ছবি যেন মস্তিষ্কে থাকবে এটা মোটেও নয়। আগ্রহের বিষয়বস্তু যাই হোক না কেন, মানুষের মধ্যে প্রতিনিয়ত বাড়ছে স্ক্রোলিং আর ডোম স্ক্রোলিং। মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারে বছর তিনেকের শিশু থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ। কিন্তু এই আসক্তি যে মোটেও ভালো নয় তা আর বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়া মানুষের দৈনন্দিন জীবনে থাবা বসিয়েছে। ইন্টারনেটের ব্যাপক ব্যবহার শৈশব কৈশোর নষ্ট করছে। একাধিক তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক স্বাস্থ্য। কম বয়সে হাতে ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বাচ্চাদের মেন্টাল, ইমোশনাল ও ফিজিক্যাল হেলথকে নষ্ট করছে। আর এই এডিকশন বা আসক্তি অনেকের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। এই কারণে অস্ট্রেলিয়ায় কিশোর কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যানের পথে এগোচ্ছে। 16 বছর বয়স না হলে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় পা রাখতে পারবে না সে দেশের নাগরিকরা। চলতি বছরের নভেম্বরে এই বিল পাশ করেছে আলবার্তো আলবানিজের সরকার। শুধু যে নতুন প্রজন্মের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রবণতা বেশি এমনটা নয়, বরং মিলেনিয়াল ও জেন জি সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে সচেতন হওয়ার চেষ্টা করছে। এক্সপ্রেস ভিপিএন এর সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় 46% জেন জি স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করছে। তারা নির্দিষ্ট সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছে। অন্যদিকে 29% মিলেনিয়াল একটি মানসিক চাপ কমানোর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার কমাচ্ছে। কম বয়সীরা জীবনে বিশেষভাবে খাটাচ্ছে ডিজিটাল মিনিমালিজম এর পন্থা। ক্যাল নিউপোর্টের লেখা ডিজিটাল মিনিমালিজম চুজিং এ ফোকাসড লাইফ ইন এ নয়েজ ওয়ার্ল্ড, এই বইয়ে ডিজিটাল মিনিমালিজম শব্দের উদ্ভব। এটা এমন একটা স্ট্র্যাটেজি যা মানুষের প্রযুক্তি ব্যবহার এবং প্রাত্যহিক জীবনে তার প্রবণতাকে নিয়ন্ত্রণ বা সংযোগ করতে সাহায্য করে। অত্যাধিক পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে যদি মস্তিষ্কে পচন ধরেও, সেক্ষেত্রে নিজেকে বাঁচানোর প্রথম ধাপ হতে পারে ডিজিটাল মিনিমালিজম। সোশ্যাল মিডিয়া খুললে একের পর এক কন্টেন্টের যে বন্যা, তার সব আদৌ গুরুত্বপূর্ণ নাও হতে পারে। যদিও রিলসের দুনিয়ায় অনেকটাই লেস ইজ মোর তত্ত্বে বিশ্বাস করেন, ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে অনেকেই এই বিষয়টার উপর নজর দেন। ভালো মানের কন্টেন্ট তৈরি করার মাধ্যমে ইউজারদেরকে ব্যস্ত রাখাই হলো লেস ইজ মোর এর মূল উদ্দেশ্য। যদিও এই কন্টেন্ট অবশ্যই প্রাসঙ্গিক হওয়া চাই, মানুষ যাতে তার সঙ্গে রিলেট করতে পারে, যেটা বর্তমানে আমি করছি। এভাবে কম স্ক্রোলিং এর মাধ্যমে অনেক কিছু জেনে নেওয়া যেতে পারে, কিন্তু স্ক্রোলিং কম হোক বা বেশি মস্তিষ্কে তার প্রভাব ফেলতে বাধ্য। একসঙ্গে একাধিক কন্টেন্ট গ্রহণের ফলে কি প্রভাব পড়ছে মস্তিষ্কে? উত্তরে ডাক্তার পাল বলেন, আমাদের মস্তিষ্ক মাল্টিটাস্কিং, অর্থাৎ একসঙ্গে একাধিক কাজ করার জন্য তৈরি নয়। যখনই আমরা একই সময়ে একসঙ্গে এক এর বেশি কাজ করি তাহলে কোনো কাজই ঠিকভাবে করা হবে না। সহজ ভাষায় বলতে গেলে শুধু একাধিক অনলাইন কন্টেন্ট গ্রহণের ফলে যে মস্তিষ্কে প্রভাব পড়েছে তা নয়,
যদি আপনি খেতে বসে টিভি দেখেন কিংবা গান শুনেন কিংবা গান শুনে কাজ করেন, অর্থাৎ এই ধরনের একই সময়ে করা ২ বা তার বেশি কাজ করলে আমাদের মস্তিষ্কে কোনোটাই সঠিকভাবে মনে রাখতে পারে না। এমনকি কাজ করার ক্ষেত্রে মনোসংযোগও নষ্ট হয়। অর্থাৎ মুখে যতই আপনি আমি মাল্টিটাস্কিং এর কথা বলি, মানব মস্তিষ্ক মূলত মাল্টিটাস্কিং এর জন্যই তৈরি। ১৯৫৯ এ পিটার ড্রকার যে নলেজ ওয়ার্ক শব্দটি প্রথম ব্যবহার করেন, সেই নলেজ ওয়ার্ক এর ক্ষেত্রে পরবর্তীতে জনপ্রিয় হয়ে ওঠে মাল্টিটাস্কিং। যখন আপনি একসঙ্গে একাধিক কাজ করেন, কোনো কাজটাই আপনার মনের মতো ফল দেয় না। প্রথমত মনোসংযোগ নষ্ট হয়, কোনো কাজটাই ঠিকভাবে হয় না। মাল্টিটাস্কিং এ এইসব ঝামেলা নেই। এতে যেমন প্রোডাক্টিভিটি বাড়ে, তেমনি কাজের গুণগত মানও ভালো হয়। অর্থাৎ আপনি যদি বই ও গান একসঙ্গে শুনেন, তাহলে কোনোটাই ঠিকমতো হয় না। যদি শুধুমাত্র গান শুনেন কিংবা শুধু বই পড়েন, সেটা অনেক বেশি ভালো। গানের রিলিক্স বা বইয়ের ছাপা অক্ষর বেশি মনে থাকে। অথচ সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং এর মাধ্যমে আমরা ক্রমাগত মাল্টিটাস্কিং এই করে চলেছি। তার সঙ্গে যদিও আরো অন্যান্য কাজ করি, বিপদ আরো বেশি। দরকার ছাড়া সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং এডিকশন বা নেশার মতো হয়েছে। হয়তো কোনো দরকার নেই, তাও ১০-২০ মিনিট অন্তর অন্তর ফোন ঘাঁটা লাগছে। এটা কিছুটা নেশার মতোই। অর্থাৎ যখন ফোন হাতে নিচ্ছেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন না, তখন শরীরে একটা অস্থিতিশীলতা কাজ করে। এগুলো আগামী দিনের জন্য মনোসংযোগ কমিয়ে দেয়। কোনো কাজ মন দিয়ে করতে পারেন না। বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং এর নেশা মস্তিষ্কের উপর প্রভাব ফেলেছে। কমেছে মস্তিষ্কের ধারণ ক্ষমতাও। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ৪ থেকে ৭ টির বেশি কাজ মস্তিষ্ক মনে রাখতে পারে না। এই কাজ করে ব্রেনের ওয়ার্কিং মেমোরি। যখন সোশ্যাল মিডিয়ায় আমরা একাধিক কন্টেন্ট দেখি, মস্তিষ্ক আদলে কোনোটাই মনে রাখতে পারে। তাছাড়া আবার কোনো কন্টেন্টের গভীরে পৌঁছাতে পারি না। ব্যক্তি অজানা থাকে। এই বিষয়গুলি আজকাল নতুন প্রজন্মের মধ্যে পেয়ার অফ মিসিং আউট এর মতো সমস্যা তৈরি করছে। পাশাপাশি ডোপামিন হরমোন সিক্রিয়েশন কমছে। এটাও আবসাদ উদ্বেগ বেড়ে যাওয়ার পেছন অন্যতম কারণ। এগুলো মূলত স্বল্পমেয়াদী প্রভাব। কিন্তু সত্য এটাই যে ক্রমাগত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মস্তিষ্কে পচন ধরতে পারে। একসঙ্গে একাধিক কাজ করলে কোনোটাই মস্তিষ্কে স্থায়ী হয় না, বরং ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে আমাদের মানসিক স্বাস্থ্য। একাধিক গবেষণায় দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারে যারা ডিপ্রেশন অ্যাংজাইটি বাড়ছে। শুধু তাই নয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণেও সমস্যা হতে পারে। তবে সোশ্যাল মিডিয়া সবসময় যে সঠিক তথ্য বা ভালো কন্টেন্ট আসে এমনটাও নয়। অনেকে নেগেটিভ কন্টেন্ট গ্রহণের মাধ্যমে সময় কাটাচ্ছে। একে ইন্টারনেটের পরিভাষায় বলে ডোমো স্ক্রলিং। এক্ষেত্রে মানুষ শুধু নেগেটিভ কন্টেন্ট গ্রহণ করে সময় নষ্ট করে তা নয়, তারা সবসময় আপ টু ডেট থাকতে চায়। কোথাও কখন কি হলো সেইগুলো জানতে ঘন ঘন ফোন চেক করে। ডোমো স্ক্রলিং এর জেরে শুধু যে সোশ্যাল মিডিয়া এর প্রতি আসক্ত তৈরি হয় তাও নয়, ব্যক্তির মধ্যে নেগেটিভ ফিলিংস তৈরি হতে পারে। নিজেকে কেন আটকানো যায় না স্ক্রলিং থেকে? সচেতন হয়ে কিছু সোশ্যাল মিডিয়া গার্ডেন এই প্রশ্ন খুঁজতে সেন্ট বিজিয়াস ইউনিভার্সিটি সাইকোলজি সহ অধ্যাপক পায়েল মজুমদার বলেন, আমরা যখন স্ক্রিনে স্ক্রল করতে থাকি তখন একটা লুপের মধ্যে পড়ে যায়। একটার পর একটা ভিডিও, ছবি, লেখা আসে, আমরা শুধু দেখেই থাকি, কিন্তু সেগুলো কিছুই মাথায় স্থায়ী হয় না। এর পেছনে কাজ করে ফাইট অফ ফ্লাইট রেসপন্সকে ব্যাখ্যা করে পায়েল বলেন, যখন কোনো সমস্যা তৈরি হচ্ছে বা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, সেখান থেকে নিজেকে বের করার জন্য বা পরিস্থিতিকে উন্নত করার জন্য আমরা কিছু না কিছু পদক্ষেপ গ্রহণ করি। আরো সহজ ভাষায় বলতে গেলে, কোনো সমস্যার সঙ্গে লড়াই করার সময় আমাদের সাইকোলজিক্যাল রিঅ্যাকশন হয়, সেটাকে ফাইট বলা হয়। আর যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন কিংবা মানসিক চাপে থাকেন, বিষয়টা যদিও গা সওয়ার মতো হয়ে যায়, তখন আপনি আর সেটা থেকে বের হওয়ার জন্য কোনো কাজ করেন না বা পদক্ষেপ গ্রহণ করেন না। উল্টো যাতে সেই সমস্যা বা মানসিক চাপ আপনাকে বিচলিত না করে বা বিরক্ত না করে, তার জন্য নিজেকে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত করে নেওয়া কিংবা ব্যস্ত হয়ে পড়া। কিন্তু আদতে সমস্যা সমাধান হয় না। এটাকে ফ্লাইট বলা হয়। এই ক্রমাগত স্ক্রিন স্ক্রলিং এর ক্ষেত্রে এই ফ্লাইট কাজ করছে। ফ্লাইট বুঝাতে গিয়ে পায়েল আরো বলেন, প্রতি বয়সের মানুষের জীবনে ফ্লাইট কাজ করে। যেমন স্কুলে পড়া ছেলে মেয়েদের জন্য পরীক্ষার টেনশন, অফিসে কাজের চাপ,
পারিবারিক অশান্তি, শারীরিক অসুস্থতা, এমনকি নানাবিধ সমস্যা রয়েছে রোজগারের জীবনে। এগুলোকে নিয়ে বেশি বেশি মাথা না ঘামাতে চাওয়াটাই ফ্লাইট। আর এই ফ্লাইট হিসেবে আমরা নিজেকে যুক্ত করে ফেলেছি সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং এর সঙ্গে। কারণ ফোনটা খুব সহজ, আপনার হাতের কাছে রয়েছে। আমরা যখন স্ক্রিনে স্ক্রোল করছি তখন আমাদের দৈনন্দিন চাপগুলোর কথা মনে পড়ে না। আবার স্ক্রিনে যা কিছু একের পর এক দেখতে যাচ্ছি সেটাও কিন্তু আমাদের মস্তিষ্কে থাকছে না। দেখতে গেলে এতে কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং সমস্যা থেকে বেরোনো যাচ্ছে না। স্ক্রিন দেখে কন্টেন্ট মাথায় থাকছে না। অবচেতন মনে স্ক্রিন স্ক্রল করুন কিংবা এআই জেনারেট আগ্রহের বিষয় পরপর দেখতে থাকুন। সব ধরনের কন্টেন্ট মাথায় থাকছে না সবসময়। কিছু ক্ষেত্রে যেসব কন্টেন্ট স্মৃতিশক্তি হিসেবে থেকে যায় এবং ভবিষ্যতে কাজে আসে, আর কিছু ভিডিওর কথা আমরা ভুলেই যাই। কিন্তু ক্রমাগত স্ক্রলিং এর জেরে ধীরে ধীরে মস্তিষ্কে পচন ধরছে। তা এড়ানোর কি কোনো উপায় নেই?